বন্ধুরা, আজকে আমরা বিল্ডিং দ্য বেজের আরেকটা নতুন থট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্ট। তোমরা তো জানো আমাদের প্রত্যেকটা টপিক কিন্তু একটা মজার মজার সাবজেক্ট দিয়ে শুরু হয়, মজার মজার নাম দিয়ে শুরু হয়। এবারও আমরা একটা ব্যাংক অ্যাকাউন্টের সাথে এনেছি এবং রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্ট বোঝার আগে আমরা ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাই। আমার বিশ্বাস হবে না যে কেউ এখানে বলবে যে আমি ব্যাংক অ্যাকাউন্ট বিষয়টা জানি না। তোমরা সবাই ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে জানো, তাই না? সো ব্যাংক অ্যাকাউন্টে কি হয়, তুমি বা তোমার আব্বু আম্মু ব্যাংকে যান, একটা অ্যাকাউন্ট ওপেন করেন, সেই অ্যাকাউন্টের অ্যাগেনস্টে একটা চেক বই বা ক্রেডিট কার্ড তাকে দেওয়া হয় এবং উনি কিছু টাকা জমা রাখেন, তারপর প্রয়োজন অনুসারে টাকাগুলো ওঠানো হয়, চেক জমা দিতে হয়, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই তো এটা হচ্ছে প্রক্রিয়া। এখন একটু ভেবে বলো যে সব ব্যাংকে কি একই ধরনের পদ্ধতি থাকে? কোনো কোনো ব্যাংকে কিন্তু প্রায়োরিটি ব্যাংকিং নামে একটা বিষয় থাকে, তাই না? এখানে কি হয়, সাধারণ যারা টাকা জমা রাখেন তাদের তুলনায় যদি একটু বেশি পরিমাণ টাকা কেউ জমা রাখেন, তাহলে তাদের জন্য দ্রুত গতিতে তারা সব সুযোগ সুবিধাগুলো নিশ্চিত করেন। অর্থাৎ আমি বা তুমি গেলে হয়তো লাইনে, একটা লম্বা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে, কিন্তু প্রায়োরিটি ব্যাংকিংয়ের একজন ভদ্রলোক বা ভদ্রমহিলা এলেন, ওনাকে হয়তো ওনারা দ্রুত ওনার কাজটা করে দেবেন। একইভাবে আমি আমার গ্রামের বাড়িতে দেখেছি যে অনেক সময় অনেক বড় ব্যবসায়ী, তার হয়তো ব্যাংকে যাওয়ার সময় হচ্ছে না, তো উনি ব্যাংকে হয়তো ফোন করে বললেন যে আমার আজকে এত টাকা লাগবে, কিন্তু আমি তো ব্যস্ত আছি, আমার কি বাসায় এটা পাঠানো যায় কিনা? তোমরা হয়তো অবাক হচ্ছ, কিন্তু এরকম ঘটনা কিন্তু ঘটে। সো ব্যাংকের লোকরা হয়তো ব্যাগে করে প্রয়োজনীয় পরিমাণ টাকা নিয়ে তার বাসায় চলে এলেন এবং বাসায় এসে ওই ফর্মালিটিসটা, কাগজপত্র যেটা চেক সাইন করতে হবে সেটা করে তারপরে চেক নিয়ে চলে গেলেন। তাহলে একই ব্যাংকে বিভিন্ন রকম প্রক্রিয়া কিন্তু হচ্ছে, তাই না? কিসের উপর ভিত্তি করে এটা হচ্ছে? ভিত্তি করে হচ্ছে যে তুমি বা আমি ওই ব্যাংকে কত টাকা জমা রেখেছি, তার উপর ভিত্তি করে ব্যাংক কিন্তু আমাকে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করছে আমার সঙ্গে। হয় আমি সাধারণ লাইনে দাঁড়িয়ে আছি, কিংবা আমি প্রায়োরিটি ব্যাংকিংয়ে গিয়ে একটু আগে আগে গিয়ে আমার কাজটা সেরে ফেলতে পারছি, কিংবা প্রয়োজনে ব্যাংকের লোক আমার বাসায় চলে আসছে, তাই না? এবার আমি তোমাদেরকে একটা উল্টো উদাহরণ দেই। ধরো আমার ব্যাংকে একটা অ্যাকাউন্ট আছে, আমি ঢাকা শহরে থেকে পড়ি এবং আমাকে গ্রামের বাড়ি থেকে আমার বাবা ব্যাংকে টাকা পাঠান এবং প্রতি মাস শেষে গিয়ে আমি ওখানে টাকাটা তুলে ব্যবহার করি। কোনো এক মাসে যে কোনো কারণে আমার ব্যাংকে টাকাটা আসেনি বা আসতে দেরি হয়ে গেছে, কিন্তু আমার এখনই টাকাটা প্রয়োজন। আমি ব্যাংকে গেলাম, লাইনে দাঁড়িয়ে, ব্যাংকে দাঁড়িয়ে ভদ্রলোকের সামনে গেলাম যিনি ক্যাশ দেন, ওনাকে গিয়ে বললাম যে আমার ট্র্যাক রেকর্ড দেখেন, গত 36 মাস ধরে আমি নিয়মিত এখানে টাকা জমা হয় আমার নামে এবং আমি এখান থেকে টাকা উঠিয়ে উঠিয়ে খরচ করি। আমার এই মাসে কোনো কারণে টাকা পৌঁছায়নি, আমি কি একটা চেক লিখে দিলে আপনি কি আমাকে 500 টাকা দিতে পারবেন? আমার অ্যাকাউন্টে কিন্তু এখন শূন্য পরিমাণ টাকা আছে। ওই লোক তোমাকে কি বলবে? উনি তোমাকে বলবে সরি, এটা আমি করতে পারবো না। সো তুমি যদি একটা নয় 5টা চেকও যদি সাইন করে দাও, উনি কিন্তু তোমাকে টাকা দিতে পারবেন না। কি দাঁড়ালো তাহলে? তোমার অ্যাকাউন্টে যখন অনেক টাকা থাকে তখন ব্যাংক তোমাকে বিভিন্নভাবে ট্রিট করে, কিন্তু তোমার অ্যাকাউন্টে যখন শূন্য টাকা হয়ে যায় তখন কিন্তু তুমি চাইলেও তোমাকে তারা 1 পয়সাও দিতে রাজি নয়, যদিও কয়েকদিন পরেই ওই অ্যাকাউন্টে তোমার টাকা ঢুকবে কিংবা এর আগে তোমার অনেক ভালো ট্র্যাক রেকর্ড আছে। তাহলে কি দাঁড়ালো? ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে আমাদের পুরো সম্পর্কটা, ব্যাংকের সাথে আমাদের পুরো সম্পর্কটা নির্ভর করছে তোমার যে একটা অ্যাকাউন্ট আছে তোমার নামে, সেই অ্যাকাউন্টে কত টাকা জমা আছে তার উপর নির্ভর করছে। যদি এটা বেশি থাকে তুমি ভালো সেবা পাচ্ছ, ভালো সার্ভিস পাচ্ছ। যদি এটা শূন্য বা তার থেকে কম হওয়ার সুযোগ নেই, শূন্য হয়ে যায়, তাহলে তুমি কিন্তু তার কাছ থেকে কোনো সেবা পাচ্ছ না। তাহলে এটা ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য। আমরা মানুষের রিলেশন বা সম্পর্কের ক্ষেত্রে এই অ্যানালজিটা ব্যবহার করতে পারি। যে কোনো দুজন মানুষ, তুমি এবং তোমার বন্ধু, কিংবা তুমি এবং তোমার বাবা মা, তুমি এবং তোমার আশপাশের পাড়া প্রতিবেশীর যে কেউ, তোমার শিক্ষক, তোমার স্কুলের পিয়ন ভাইয়া, কিংবা তোমার গাড়ির ড্রাইভার ভাইয়া, এই সমস্ত মানুষগুলোর সাথে কিন্তু আমাদের অজান্তেই এক একটা ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, যে ব্যাংক অ্যাকাউন্টের নাম হচ্ছে রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্ট।
সত্যি করে বললে আমার ভিডিও তোমরা যারা যারা দেখছো তোমাদের সবার সাথে কিন্তু আমার একটা করে ব্যাংক অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। এই ব্যাংক অ্যাকাউন্টটার নাম হচ্ছে জাভেদ ভাইয়ার সঙ্গে রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্ট। মজার, তাই না? এখন একটু ভেবে দেখো, আমরা ব্যাংকে যেমন ট্রানজ্যাক্ট করি টাকা দিয়ে, তাই তো? আমাদের রিলেশনের ট্রানজ্যাকশনটা কি? ভয় পেও না, আমি তোমাদের কাছে টাকা চাইবো না। যে কোনো রিলেশনশিপের ট্রানজ্যাকশনে টাকা কিন্তু কোনো মুখ্য ব্যাপার না। মুখ্য ব্যাপার হচ্ছে ট্রাস্ট বা বিশ্বাস। এটাকে তুমি আস্থাও বলতে পারো। তাহলে রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্টে আমাদের ট্রানজ্যাকশনের মিডিয়াম হচ্ছে বিশ্বাস বা আস্থা। এবং যে কোনো একটা সম্পর্কের ব্যাংক অ্যাকাউন্টে তোমার বিশ্বাস বা আস্থাটা যত বড় হবে সেই সম্পর্কটা কিন্তু তত শক্ত হবে, এবং সেই সম্পর্কটা থেকে তুমি কিন্তু অনেক অনেক ফিরতি কিছু পাবে। সুযোগ সুবিধা, প্রয়োজনের সাহায্য, সহানুভূতি সব কিছু তুমি পাবে। তোমার জমানো আস্থার পরিমাণটা যখনই কমে আসতে থাকবে ওই সম্পর্কটা কিন্তু তোমার কাছে আর কোনো কাজের হবে না। তোমার প্রয়োজনে ওই সম্পর্কটা কোনো কাজে আসবে না, আস্তে আস্তে কমতে থাকবে। এবং যেই মাত্র তোমার এটা শূন্য হয়ে যাবে, অর্থাৎ তুমি সমস্ত আস্থা উইথড্র করে ফেলবে, সমস্ত আস্থা তুলে ফেলবে সম্পর্কটা থেকে, তখন কিন্তু এই সম্পর্কটা তোমার আসলে আর কোনো কাজেই আসবে না। তোমরা কি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি? যে কোনো দুইজন মানুষ তোমরা যখন একসাথে হও, দুজন বন্ধু, তোমাদের মধ্যে একটা রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্ট ফর্ম হলো, এবং তোমরা বন্ধুদের মধ্যে যখন পরস্পরকে দিতে থাকো তখন এখানে অনেক পরিমাণ ট্রাস্ট জমা হতে থাকে। এই জমানো ট্রাস্টের বলেই কিন্তু আমরা অনেক দূরে চলে যাবার পরও, ধরো আজকে থেকে 20 বছর পর তোমার এক বন্ধু হয়তো আমেরিকায় চলে গেছে, তুমি হয়তো আরেকটা দেশে বলে কাজ করছো, এবং তোমাদের মধ্যে একটা ইমেল আদান প্রদানের মধ্যে কিন্তু তুমি অনেক বেশি আবেগ এবং অনেক বেশি সহযোগিতা এবং সহানুভূতি পাও। এবং যখনই তোমার একটা কোনো কিছুর প্রয়োজন হয় তোমার একজন বন্ধু কিন্তু আগে ছুটে আসে, কিংবা তোমার পাড়ার একজন মানুষ কিন্তু আগে ছুটে আসে। কিন্তু এটা সব ক্ষেত্রে হবে না যদি না তুমি তোমার রিলেশনশিপের অ্যাকাউন্টটাতে যদি পর্যাপ্ত পরিমাণ ট্রাস্ট জমা না রাখো। এখন অনেক সময় এমন হয়ে যেতেই পারে, যেমন ব্যাংকে গেলে আমরা একটা টাকা জমিয়েছি কিন্তু কিছু টাকা তুলে নিয়ে আসলাম। অনেক সময় এমন হয় রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে অনেক সময় আমাদের টাকা শুধু জমা না, আস্থা শুধু জমা না, কখনো কখনো কিন্তু একাধটুকু আস্থা উঠেও আসে। হয়তো আমাদের মধ্যে একটা ছোট্ট ঝগড়া হলো, কিংবা আমি এমন একটা কাজ করে ফেললাম কি আমার বন্ধু বা আমার প্রতিবেশী আমার উপর মনক্ষুণ্ণ হলেন, এরকম ঘটনা ঘটতে পারে। কাজেই তুমি যখনই বুঝতে পারবে যে তোমার রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে কোনো কিছু আস্থায় একটু কমতি হয়েছে, তাহলে তোমাকে কিন্তু পরে কি করতে হবে, আরো বেশি পরিমাণ আস্থা বা আরো বেশি পরিমাণ ট্রাস্ট তোমার কিন্তু ওই অ্যাকাউন্টে জমা করতে হবে। তবে আজকে আমি তোমাদেরকে একটা মজার জিনিস দেখিয়ে দেব, যেখান থেকে তোমরা বুঝতে পারবে যে আমরা কিন্তু আমাদের অজান্তেই আমাদের সেই রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্টগুলো থেকে কিন্তু আমরা আস্থা তুলে ফেলতে থাকি, এবং যখন এই রিলেশনগুলো আমাদের কাজ করে না তখন কিন্তু আমরা নিজের দোষটা না খুঁজে অন্যকে দোষ দিতে থাকি। আমরা বলি যে ও আমার কাজে আসেনি, ও আমার বন্ধু না, ও আমার প্রতি সহানুভূতি দেখায়নি, কিন্তু মূল কারণ হচ্ছে এর অনেক আগে আমি হয়তো ওই রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমি প্রয়োজনীয় পরিমাণ আস্থা আগেই উইথড্র করে ফেলেছি, ফলে সেটা একটা শূন্য আস্থার জায়গায় চলে গেছে। এবং তোমার অনেক প্রত্যাশা থাকা সত্ত্বেও আস্থার ওই প্রান্তে দাঁড়িয়ে থাকা, রিলেশনের ওই প্রান্তে দাঁড়িয়ে থাকা মানুষটা কিন্তু তোমার কোনো কাজে আসছে না। এখন আমরা জানবো যে আমাদের রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্টে কি কি কাজ করলে আমাদের উইথড্রল হয়ে যেতে পারে এবং কি কি কাজ করলে আমাদের ডিপোজিটটা বাড়তে পারে। তোমরা তো বুঝতে পারছো আমাদের কাজ হচ্ছে ডিপোজিটটাকে বাড়ানো এবং উইথড্রলগুলো যতদূর পারা যায় কমিয়ে ফেলা। কারণ আমি ডিপোজিট বাড়াতে যদি নাও পারি কোনো কারণে, আমার উইথড্রলটা যদি বন্ধ রাখি তাহলেও কিন্তু রিলেশনটা অনেক সুন্দর হবে এবং সামনের দিকে বেড়ে উঠবে। তাহলে আমরা খুব কুইকলি দেখি কি কি করলে ডিপোজিট বাড়বে এবং উইথড্রল কমে আসবে। যখন আমাদের সাথে কেউ কথা বলতে আসে যে কোনো বিষয়ে, আমরা অনেক সময় এমন একটা ভাব করে ফেলি যে আমি বিষয়টি বুঝে ফেলেছি। সাধারণত আমরা বড়রা বেশি করি এই কাজটা, এবং তোমরাও আস্তে আস্তে বড় হচ্ছ, কাজেই তোমাদেরকে একটু সাবধান হতে হবে। যখনই তুমি মনে করবে যে কেউ একটা কথা বলতে এসেছে এবং তুমি বিষয়টা বুঝে ফেলছো সে কি বলতে চাইছে, যদিও তার পুরো কথাটা শেষ হয়নি, তখনই কিন্তু তুমি উইথড্রল করে ফেললে, এবং সম্ভবত তোমার সাথে আর কেউ কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ প্রয়োগ করবে না। তাহলে তোমার কাজটা কি? তোমাকে খুব মনোযোগ দিয়ে তোমাকে অন্য একজনের কথা শুনতে হবে।
এই ব্যাপারে আমরা পরের কোনো এক ক্লাসে আরও ডিটেইল কথা বলবো যে আমাদের কমিউনিকেশন, আমাদের অন্যের সাথে কথা বলা শোনা এটা কেমন হতে হবে। তবে এখন আমি সংক্ষেপে এটাই বললাম, যদিও তুমি নিশ্চিত যে তোমাকে যা বলতে এসেছে সেটা তুমি জানো, তারপরও তোমার মনোযোগ দিয়ে তার কথা শুনতে হবে, কারণ কথা শোনাটা ইম্পর্টেন্ট না, যে বলতে এসেছে সে শান্তি পেয়েছে কিনা কথাটা বলে সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট। 2, মেক অ্যান্ড কিপ প্রমিসেস। আমরা প্রায় প্রতিজ্ঞা করি না, আমাদের চলতি পথে প্রতিজ্ঞা করতে হয়, এই কাজটা করে দেব, এই সময় তোমার এখানে আসবো, এ সময় আমাকে কাগজটা দিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি। সো যখনই তুমি কোনো একটা প্রতিজ্ঞা করছো, প্রতিজ্ঞাটা তোমাকে রাখতে হবে, ওটা তোমার পালন করতে হবে। ঠিক তার উল্টো হচ্ছে, তুমি প্রতিজ্ঞা করতে রাজি হলে না, কিংবা প্রতিজ্ঞা করলে কিন্তু সেটা তুমি মনে রাখলে না। বিশেষ করে আজকের স্মার্টফোনের যুগে আমরা অনেক সময় এমন অনেক প্রতিজ্ঞা করে ফেলি যেটা আমরা নিজেরা ঠিক বুঝতেও পারি না। একটু খেয়াল করে দেখো, আমাদের কাছে যখন কোনো ফোন আসে একটা অপরিচিত নাম্বার থেকে, ধরো আমি এখন মিটিংয়ে আছি বা এই ফোনটা আমি এখন ধরতে পাচ্ছি না, আমার কিন্তু অনেকগুলো অপশন আছে, আমি দিয়ে দিতে পারি আই উইল কল ইউ লেটার। সো যখনই আমি এটা চাপ দিলাম, ওই প্রান্তের ভদ্রলোক বা ভদ্রমহিলার কাছে কিন্তু একটা SMS চলে গেছে যেখানে বলা হচ্ছে যে জাভেদ সাহেব তাকে পরে ফোন করবে। এটা কিন্তু এক ধরনের প্রতিজ্ঞা, কিন্তু আমি না জেনে এটা করে ফেললাম। তো উনি হয়তো আমার জন্য অপেক্ষা করবে সারাদিন বা রাত, তারপর কিন্তু আমি আর ফোন করছি না, কারণ আমি হয়তো ভেবেছি যে অপরিচিত নাম্বার থেকে আসলে আমার কাছে পরে আরেকবার ফোন আসবে এবং তখন আমি কথা বলবো। তাহলে কি হলো, এখানে একটা গ্যাপ তৈরি হলো এবং ওই মানুষটা কিন্তু আমাকে একজন রেসপন্সিবল মানুষ হিসেবে আর ধরে নেবেন না। কাজেই আমরা ছোট বড় যে কোনো জায়গাতেই আমরা প্রতিজ্ঞা করব, যদি করি সেটা আমরা যে কোনোভাবে হোক প্রতিজ্ঞাটা আমরা রক্ষা করব। এমন অনেক সময় হতেই পারে যে তুমি একটা কথা দিয়েছো কাল সকাল 10টায় তুমি একজনকে একটা জিনিস দিবে, কিন্তু কোনো কারণে এটা হয়নি, তাহলে তার সাথে যোগাযোগ করো এবং তার কাছে ক্ষমা চেয়ে নাও, বলো যে আমাকে একটু সময় বাড়িয়ে দেন, আমি আপনাকে বিকেলে দিচ্ছি। কিন্তু তুমি যদি চুপচাপ থাকো, তুমি তার সাথে যোগাযোগ না করো, তাহলে তোমার রিলেশন ব্যাক অ্যাকাউন্ট থেকে আস্তে আস্তে উইথড্রয়াল হয়ে যাবে। সেট ক্লিয়ার এক্সপেকটেশন, অর্থাৎ আমরা যখন কারোর সাথে কাজ করি, বিশেষ করে একটা টিমে যখন কাজ করি, আমরা প্রায় এটা খেয়াল করি যে টিম মেম্বারদের কাছে আসলে আমরা কি চাই এটা আমরা পরিষ্কারভাবে কিন্তু তাদেরকে আসলে বলি না। আমরা একটা ভেগ কথা বলে দিই যে আমাদের এরকম জিনিস দরকার, সেরকম জিনিস দরকার। কাজেই ওই লোকগুলো যখন সারাদিন কাজ করার পর সন্ধ্যায় তোমার কাছে কাজের রেজাল্টগুলো নিয়ে আসে, তখন তুমি কিন্তু এটা গ্রহণ করতে পারো না, কারণ সেটা তোমার এক্সপেকটেশনের সাথে যাচ্ছে না। তুমি আসলে এভাবে চাওনি, যদিও মানুষগুলো সারাদিন কাজ করেছে এবং এই মানুষগুলোর কিন্তু কোনো দোষ নেই, তুমি তাদেরকে যেভাবে বলেছো ওরা কিন্তু ওভাবেই তাদের বেস্ট এফোর্ট দিয়ে নিয়ে এসেছে। তাহলে সন্ধ্যার সময় কাজগুলো যে ঠিক মতো হচ্ছে না, এর পিছনে ওদের না যত ভূমিকা আছে তার থেকে বেশি ভূমিকা কিন্তু তোমার। কাজেই তুমি যখন একটা টিমে কাজ করবে, তোমার ছোট ভাই বোনদেরকে নিয়ে যখন তুমি একটা কাজ করবে, কাউকে যখন তুমি পড়াবে কিংবা কোনো একটা ইনস্ট্রাকশন দিবে, তোমাকে কিন্তু যথেষ্ট ক্লিয়ার হয়ে সেটা দিতে হবে, তাহলে তোমার সাথে যারা কাজ করবে তারা স্বাচ্ছন্দ্য বোধ করবে। তুমি যদি আনক্লিয়ার এক্সপেকটেশন সেট করো, তুমি যদি মোটামুটি কিছু একটা বলে ছেড়ে দাও, সারাদিন যে লোকগুলো কাজ করবে তারা কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করবে না এবং আসলে তারা তোমার সাথে কাজ করতে চাইবে না। এরপরে যদি আমরা দেখি, বি লয়াল টু দ্য অ্যাবসেন্ট, খুবই 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 জরুরি। আমরা সাধারণত কি করি, বন্ধুদের মধ্যে দাঁড়িয়ে আমরা সেই বন্ধুটার কথাই খারাপ বলি যে ওখানে উপস্থিত নেই, তাই না? আমরা সাধারণত এই কাজটা করি, এটাকে সমালোচনা বা পরচর্চা বলে। আমরা এই কাজটা খুবই ভালোভাবে করতে পারি, কিন্তু একটু ভেবে দেখো, আমার কোনো বন্ধু যদি আমাকে আমাদের একজন অনুপস্থিত বন্ধু সম্পর্কে খারাপ কথা বলতে থাকে, আমার মনের মধ্যে কিন্তু একটা জিনিস তৈরি হবে যে একটু পরে আমি যখন থাকবো না তখন ও বুঝি আমার সম্পর্কেও খারাপ কথা বলতে থাকবে, তাই না? কারণ যার অভ্যাস খারাপ কথা বলা, সে যে কাউকে নিয়ে খারাপ কথা বলতে পারে। কাজেই আমরা কখনো কারো অনুপস্থিতিতে তার সম্পর্কে খারাপ বলবো না। হ্যাঁ, এমন হতে পারে তোমার একটা বন্ধু বা ছোট ভাই বা বোন বা যে হোক, সে হয়তো তোমার এক্সপেকটেশন মিট করতে পারছে না, তুমি তার কাছে যেভাবে চাইছো ব্যাপারটা সেভাবে ঘটছে না, তাহলে তোমার কাজ কি? যার সমস্যা হচ্ছে তার সঙ্গে সরাসরি কথা বলা। তাহলে তোমার একজন বন্ধু যদি কোনো একটা ভুল কাজ করে থাকে, এটা তুমি অন্যের সাথে পরামর্শ করো না, অন্যের সাথে শেয়ার করে হাসি তামাশা করো না, বরঞ্চ তোমার ওই বন্ধুটি যখন তার দৃষ্টিভঙ্গি বদলানোর মতো মানসিকতায় থাকবে, তখন তার সঙ্গে বসবে এবং তার সমস্যাটা সরাসরি তার সঙ্গে শেয়ার করবে। এতে সে যদি বদলায় তো ভালো, যদি না বদলায় তোমার আর কিছু করার নেই, তুমি কিন্তু তোমার জন্য সর্বোচ্চ চেষ্টাটা করেছো, কিন্তু তুমি সমাজে আরো এফেক্টিভ হয়ে গড়ে উঠতে পারবে। তারপর শো কাইন্ডনেস, কার্টেসি এবং রেসপেক্ট। যখনই তুমি অন্য কোনো একজন মানুষকে পাবা, তাদের প্রতি তুমি সহানুভূতি, দয়া এবং
সম্মান প্রদর্শন করবে। আমাদের দেশে অনেক সময় আমাদের সামাজিক ব্যবস্থায় এই বিষয়গুলো কিন্তু বয়স নির্ভর হয়ে যায়, তাই না? আমরা সাধারণত মনে করি যে বয়সে বড় কেউ হলে তাকে সম্মান করতে হবে, এরকম কিন্তু কোনো বিষয় নেই। সম্মান কিন্তু একজন মানুষের সাথে আরেকজন মানুষের সম্মান, এটা কিন্তু তোমার ছোট ভাই বা বোনকেও সম্মান করার ব্যাপার আছে। তোমার বাসায় যে মানুষটি কাজ করে কিংবা তোমার ড্রাইভার ভাইয়া কিংবা তোমার পিয়ন ভাই, তাদেরকেও কিন্তু তোমার সম্মান করতে হবে, কারণ এরা সবাই এক একজন মানুষ এবং তারা কিন্তু একটা কাজ করে তাদের জীবিকা নির্ধারণ করছে বা নির্বাহ করছে। এখানে কিন্তু বড় বা ছোটর কোনো বিষয় নয়। কিন্তু আমরা যারা উইথড্রয়াল করে ফেলি, আমরা প্রায় আনকাইন্ড হই, আমরা মানুষের প্রতি দয়া দেখাই না, অথবা কারোর প্রতি আমরা খারাপ আচরণ বা খারাপ ব্যবহার করি। এটা করলেই কিন্তু ওই সম্পর্কটা আমাদের ভেঙে যাবে। এরপর আরেকটা বড় বিষয় হচ্ছে অ্যাপোলজি। আমরা যখন কোনো কাজ করি, আমরা কিন্তু নিশ্চিত নই যে আমাদের কাজটা ঠিক হবে না ভুল হবে, আমাদের কিন্তু ভুল হতেই পারে। আমরা ভুল হলে সাধারণত কি করি, আমরা সাধারণত অ্যারোগেন্ট হয়ে যাই এবং আমরা বলি যে ভুল করেছি তো কি হয়েছে, আমার সাথে কাজ করলে এরকম ভুলের মধ্যেই থাকতে হবে, আমরা এরকম ভাবে করতে থাকি। এতে দুটো ভুল হয়, একটা হচ্ছে প্রথমত সম্পর্কটা নষ্ট হয়, দ্বিতীয় হচ্ছে আমার ভিতর কোনো বদল আসে না, আমি কিন্তু আমার প্যারাডাইমটা বদলাতে পারছি না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের ক্ষমা চাইতে হবে। আমি যদি কোনো ভুল করে থাকি, বন্ধুরা তোমাদের মনে আছে আমরা কিন্তু ডিপেন্ডেন্ট থেকে ইন্ডিপেন্ডেন্ট যাওয়ার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আমার দায়িত্বটা কি, এটা কিন্তু বোঝাটা জরুরি। কাজে আমি যদি কোনো ভুল করে থাকি, এতে ক্ষমা চাইতে কোনো লজ্জা নেই। কাজে আমি যদি আমার ভুলের জন্য ক্ষমা চাই, আমার সম্পর্কগুলো সুন্দর হবে। আর আমি যদি প্রাউড বোধ করি, অ্যারোগেন্ট হই, আমি যদি খুব ক্ষিপ্র হই, আমি যদি বলি না আমি মাপ চাইবো না, তাহলে কিছুই হবে না, শুধু তোমার সম্পর্কটা আস্তে আস্তে খারাপ হয়ে যাবে। আর শেষ পয়েন্টটা, এখন যা বলেছি ঠিক তার উল্টো। এমন হলে হবে না কিন্তু যে আমি ভুল করলে ক্ষমা চাইবো এবং সবাই আমাকে ক্ষমা করে দিবে, কিন্তু তুমি যদি ভুল করো তোমাকে কখনো ক্ষমা করবো না, এটা কিন্তু একসঙ্গে যাইবে না। তাহলে তোমাকে কি করতে হবে, তোমাকে অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে। এবং তুমি যদি দেখো অন্য একজন মানুষ ভুল করেছে এবং সে তার ভুলটা বুঝতে পেরেছে এবং তোমাকে ক্ষমা চাচ্ছে, তাহলে তোমাকে কিন্তু মন থেকে ক্ষমা করে দিতে হবে। কিন্তু আমরা প্রায় অনেক সময় এটা করতে পারি না এবং আমরা ধরে নেই যে তুমি যেহেতু একবার ভুল করেছো, তোমাকে আর জীবনে আমি কখনো সুযোগ দেব না। এরকম যদি আমরা মনে করি, তাহলে আমাদের উইথড্রয়াল হয়ে যাবে। সো বন্ধুরা, আমি আসলে কয়েকটা উদাহরণ তোমাদের সামনে তুলে ধরেছি। আমি নিশ্চিত যে যেহেতু তোমরা এখন প্যারাডাইম শিখে ফেলেছো, তোমরা মেন্টাল ম্যাপ শিখে ফেলেছো এবং তোমরা রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্টগুলো বুঝতে পারলে, কাজেই তোমরা এখন থেকে সামনের দিনগুলোতে তোমরা এই বিষয়গুলো দেখা মাত্রই বুঝতে পারবে। হয়তো প্রথম তোমাদের চিন্তার জায়গাতে গিয়ে একটু সময় দিয়ে ভাবতে হবে, কিন্তু একবার বুঝে ফেললে তোমরা বুঝতে পারবে যে তোমার ডিপোজিট কোনগুলো এবং উইথড্রয়াল কোনগুলো। আমি আবার বলছি, তুমি আজকে যে বয়সে যেভাবে নিজেকে দেখতে পাচ্ছ, আজকে থেকে 20 বছর পর কিন্তু তুমি তেমন থাকবে না। তোমাকে কিন্তু আমরা একজন বড় মানুষ হিসেবে দেখতে চাচ্ছি। এই বড় মানুষটা কত বড় মানুষ হবে, সেই বাংলাদেশকে কত সুন্দর বাংলাদেশ তৈরি করবে, এটা তৈরি করার ক্ষেত্রে কিন্তু রিলেশনশিপ ব্যাংক অ্যাকাউন্ট বড় ভূমিকা রাখবে। কাজে আজকের পর থেকে তোমার সম্পর্কগুলো তৈরি করার ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্টের কথা মনে রাখবে এবং নিজের ট্রাস্টগুলো ডেভেলপ করতে থাকবে, উইথড্রয়ালগুলো কমিয়ে ফেলবে, একবারে বন্ধ করে দেবে। কাজেই তুমি, আমরা সবাই মিলে একটা সুন্দর দেশ তৈরি করব, সেদিকে এগোবো আমরা।